সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করছি, অনেক মানুষকে সচেতন করতে পেরে আমার ভালো লাগছে। কারণ আমার অনুষ্ঠানের সার্থকতা তখনই যখন মানুষজন সচেতনতার জায়গায় পরিণত হবে। কারণ জ্যোতিষশাস্ত্র আমার সৃষ্টি নয়, তন্ত্রশাস্ত্র আমার সৃষ্টি নয়, কিন্তু শাস্ত্রের বাইরে যদি কোনো কথাবার্তা বলা হয় সেটা আমার একদমই পছন্দ নয়। কেন শাস্ত্রকাররা যিনি যা জিনিস লিখেছে তার বাইরে যদি আমি আমার জায়গায় সৃষ্টিকর্তা হিসেবে তৈরি করি কিছু কথাকে, সেটা কিন্তু উচিত আমার মনে হয় না। তার ফলে আমি শাস্ত্রের বাইরে কোনো কথা বলতে ভালোবাসি না। শাস্ত্রীয় মতে বিচার করি, আর করি বলে প্রতিটা মানুষ সঠিক বিচারটা যেমন পায়, প্রতিকারের মাধ্যম দিয়ে সঠিক বিচারের সমস্যা মুক্ত হয়। এই কথাগুলো আমি যখন দীর্ঘদিন ধরে বলে আসি, এখন মানুষ অনেক সচেতন হয়েছে, কিন্তু একটা জিনিসকে আমার বারবার নাড়া দিয়ে যাচ্ছে। কারণ আমরা পিতা মাতার জায়গায় কোনো না কোনো ভাবে পরিণত হই, পরবর্তীকালে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে একটা ভালো জায়গায় পৌঁছানোর পর যখন বিয়ের জায়গায় পরিণত হয় বা বিয়েতে পরিণত হয়, সেই সময় অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়। প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করছে, সেখানে বিবাহিত লাইফ ডিস্টারবেন্স পরবর্তীকালে দেখা যাচ্ছে, বা অনেক সময় যে জটক বিচার বা কিছু কোনো ছক বিচার এসব না করে বিয়ে দিয়ে ফেলছে ছেলে বা মেয়েকে। বিবাহের জায়গায় পরিণত হওয়ার কিছুদিন কিছু বছরের পর বিবাহিত লাইফ ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলতে আরম্ভ করছে। এইবার এই ধরনের কথাগুলোকে কেন আমি বারবার বলতে চাইছি, কারণ একটা বিয়েতে একটা মেয়ে বা ছেলে নতুন জীবন শুরু করতে চলেছে, এবং সেই নতুন জীবনটা যাতে সুখময় হয় তাই প্রতিটা বাবা মার একই চিন্তা থাকে, এবং তার জন্য তারা একটা বিয়ের ডেট ঠিক করে এবং পরবর্তীকালে প্রচুর মানুষকে নিমন্ত্রিত করে খাওয়ানো হয় আনন্দর মাধ্যম দিয়ে, যাতে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এই জন্যই কিন্তু মেনলি খাওয়া দাওয়া। কিন্তু আনন্দ তো সবাই ভাগ করে নেয়, কিন্তু দুঃখটাকে কিন্তু সবাই ভাগ করে না। দেখুন, আনন্দের সময় বহু জনকে আপনি পাবেন, কিন্তু দুঃখের সময় পাশে আপনি দুই একজন ব্যক্তি ছাড়া কাউকে পাবেন না, এটা বাস্তব। কিন্তু সেই বাড়িতে যখন দেখা যায় যে মেয়ে 1 বছর 6 মাস 7 মাস পরে কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট শ্বশুর বাড়িতে হওয়ার ফলে সেই যখন বাপের বাড়িতে ফিরে আসে, তখন চিন্তা করুন তো একটা বাবা মায়ের মানসিকতা কি জায়গায় যেতে পারে। কেন সে তো তার নিজস্ব ক্যাপাসিটির বাইরেও অনেক কিছু ধার দেনা করে মেয়ের বিয়ে দিয়েছিল। সে কেন দিয়েছিল? যাতে মেয়েদের জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে সারা জীবন কাটাতে পারে। কিন্তু 1 বছর হতে না হতেই বিয়েতে ব্যাঘাত শুরু হয়ে গেল। মেয়ে বলছে আমি আর বাপের বাড়িতে থেকে যাব না, যদি যাই তাহলে আমার মরামুখ দেখবে, বা অনেক সময় এরকম কিছু কথা বলছে। তাহলে প্রত্যেকটা বাবা মার তখন পজিশনটা কি হয়? এটার জন্য কিছুটা গার্জেনদের ভুলও বলতে পারি, বা সচেতন বোধ কম থাকার ফলেই এগুলো হয়েছে। কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, আপনার ডেট অফ বার্থের উপর একটা বিচার করা যায়, যেরকম আপনি আপনার মেয়ের জন্মগ্রহণ করার পর তার উপরে বিচার করা যায়। তা আপনি যদি আপনার মেয়েকে যখন বিয়ে দিচ্ছেন কয়েক লক্ষ লক্ষ টাকা খরচা করে, বা ছেলেকে বিয়ে দিচ্ছেন কয়েক লক্ষ লক্ষ টাকা খরচা করে,
তাহলে একটু জ্যোতিষীর পরামর্শে যেতে আপনাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আপনারা সেই ভুলটি করে ফেলেন। কেন বারবার এই কথাটা বলছি, কেন এটা আমার ভালো লাগেনি, যখন বাবা মারা যখন কষ্ট পেয়ে যখন কোনো জ্যোতিষের দ্বারস্থ হয়, তান্ত্রিকের দ্বারস্থ হয়, তখন কে কি ভাবে করছে আমি জানি না, তবে আমার দিক থেকে আমি খুব খারাপ মনে করেছি মানসিকতার দিকে। কেন হচ্ছে, একটা মানুষ কতটা প্রবলেম হলে বাবা মা মেয়ে বিয়েটাকে ঠিক রাখার জন্য ছুটে বেড়ায় বলুন তো। আজকে ঘরে ঘরে এটা চলছে, কিসের জন্য? সচেতন বোধের অভাবের জন্য। কি করব স্যার, মেয়ে প্রেম করতো, ওই ছাড়া বিয়ে করবে না, জোটক বিচার করে কি হবে, বিয়ে দিলাম, কিন্তু 1 বছর পর যখন বিবাহিত লাইফ ডিস্টারবেন্স হলো, তখন সেই প্রেমটা কোথায় গেল, কোনখানে উবে গেল? বা আপনারা অনেক সময়, স্যার আমি তো এসব মানি না, কেন, আমার জীবনেও আমার বাবা মা কোনোদিন এসব দেখে দেয়নি, তা আমি মানি না, আমি জ্যোতিষ মানি না, আমি যন্ত্র মানি না। কিন্তু এই যে লক্ষ লক্ষ টাকা খরচা করে আত্মীয় স্বজন, আত্মীয় পরিবারের আশেপাশে লোককে নেমন্ত্রণ করে খাওয়ালেন, সেই সব মানুষগুলো কি আপনার দুঃখের টাইমে পাশে রইল? না। তাহলে এখন আপনি দৌড়াচ্ছেন কোনো একজন জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে কেন? যাতে মেয়ের শ্বশুরবাড়ির সম্পর্কটা যাতে ভালো হয়, যাতে ভালো থাকে। তাহলে এই দৌড়ানোটার কার্যকারিতা জ্যোতিষ আর তান্ত্রিক তাহলে কি করছে? আপনাদেরকে সাহায্য করছে, যাতে মেয়ের সম্পর্কটা যাতে ভেঙে না যায়, যাতে সম্পর্কটার মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয় এবং সেই জায়গা থেকে যেন সুখের স্বাচ্ছন্দ্যে কাটে। সেই জন্য একজন জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধু আপনাকে সেই সাহায্যটা করছে। কিন্তু এটা যদি আপনি প্রথম বিয়ের আগেই যদি এই ডিসিশনটা নিতেন, যাতে আপনার মেয়েটার সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে কিনা বা আপনার ছেলে সুখে স্বাচ্ছন্দ্যে বিয়ের পর থাকবে কিনা, এই চিন্তা ভাবনা যদি আপনি আগে করতেন, কোনো ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের কাছে যদি পরামর্শ করাতেন, সেই অনুযায়ী যদি আপনি গার্ড করে তারপর মেয়ে বা ছেলের বিয়ে দিতেন, তাহলে কি এই দুঃসময়টা কি আপনাদের দেখতে হতো? না, এই দুঃসময়টা আপনাদের দেখতে হতো না। আজকে কেন প্রোগ্রামটা একটু আলাদা অনুযায়ী প্রোগ্রাম করছি, এটা আপনাদেরকে সচেতনতার জায়গাটা তৈরি করাবার জন্য। খারাপ লাগে সবাইকে যে আমি ডিভোর্স থেকে বের করে আনতে পেরেছি এটা নয়, কিছু কিছু মানুষকে বলছি কিচ্ছু করার নেই, এটা ডিভোর্সের ছক, এটা ডিভোর্স হবেই হবে, এখানে আপনি আটকাতে পারবেন না। স্যার একটু ব্যবস্থা করুন স্যার, মেয়ের মা কাঁদছে, একটু স্যার ব্যবস্থা করুন স্যার। আজকে আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশীকে কি করে মুখ দেখাবো একটা যদি ডিভোর্স এই মুহূর্তে হয়ে যায়, কোথায় স্যার কিভাবে খাবো? এই যে আর্তনাদটা আমাকে কাঁদিয়েছে, আমার মনের ভিতরে কাঁদিয়েছে। কিন্তু আমাদেরও কিছু কিছু জায়গায় হাত বাঁধা থাকে, কারণ আমি যদি ওনাকে বলতাম আমি ডিভোর্স আটকে দিতে পারবো, তাহলে তো আমি ভাগ্য বিধাতা হয়ে যেতাম। তা আমাদেরও কিছু কিছু জায়গায় বাধ্যবাধকতা থাকে, যারা বিচার জানে। আমি আবারও প্রশ্ন করলাম, যারা বিচার জানে, যারা বিচার জানে না তারা ওই ডিভোর্সের ছককেও বলে দেবে হ্যাঁ আমি ডিভোর্স আটকে দেব। তার পরবর্তীকালে তখন দেখা যাবে, গিয়ে দেখা যাবে যে ডিভোর্সের সেই কানেকশন প্রতিকার করার ফলেও সেই মেয়ের ডিভোর্স হয়েই গেল। তখন আপনার মনের মধ্যে থাকতে পারে যে স্যার আমি তো একটা জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গেছিলাম, প্রতিকার করিয়েছিলাম, তিনি তো বলেছিলেন ডিভোর্স আটকে যাবে, কিন্তু সে তো প্রতিকার করালাম, এতগুলো টাকা খরচা করলাম, কিন্তু কোনো তো রেজাল্ট হলো না, সে তো জিরো হলো। কিন্তু আমি সেটা করি না, আমি কিন্তু মানুষটাকে সঠিক গাইড দেওয়ার চেষ্টা করি, কেন ডিভোর্সের ছক এটা, এখানে আমি আটকাতে পারবো না। কেন হচ্ছে সপ্তম ষষ্ঠ দ্বাদশ অষ্টম কানেকশন, তার দশ অন্তদশা, এই ছকটা এই দশ অন্তদশার মধ্যেই তার ডিভোর্স করিয়ে দেবে। আর হয়েছে স্যার একটু যদি পারেন, স্যার একটু পারবোটা কোথা থেকে আপনি বলুন না। যারা শাস্ত্রগত কথা বলে, আমি প্রথমেই বলেছি আমি শাস্ত্রগতর বাইরে কথা বলতে ভালোবাসি না, আমি চমকপ্রদ প্রোগ্রাম করতে ভালোবাসি না। চমকপ্রদ আকর্ষণ আপনাদের থাকতে পারে, কিন্তু চমকপ্রদ আকর্ষণে মানুষের সমস্যা মুক্ত হয় না,
সমস্যা মুক্ত হলে প্রকৃত মানুষের কাছে পৌঁছাতে হয়। তা বলি কি স্যার আমি ডিভোর্স, হ্যাঁ দেখছি কানেকশন ওয়াইজ ডিভোর্সের ছক নয়, সংসারে অশান্তি চলছে, এই অশান্তিটাকে কিন্তু আটকানো যাবে। এগুলোকে আটকেছি। আমি কেন প্রথমে বললাম যে সবার ক্ষেত্রে যে আমি ডিভোর্সকে কাটাতে পেরেছি এটা নয়, তাহলে তো আমি ভাগ্য বিধাতা হয়ে যেতাম। ভাগ্যের লিখন খণ্ডাবার ক্ষমতা স্বয়ং ঈশ্বরের নেই। আমরা তো সাধারণ মানুষ, আমরা শাস্ত্রগত জায়গাটা পড়াশোনা করার পর আমরা সেই জ্ঞান অর্জন করেছি এবং মানুষের ভাগ্য বিচার করছি, সে জ্যোতিষ হোক আর তান্ত্রিক হোক, এর বাইরে তো কিছু করতে পারি না। ক্যান্সার মানে হচ্ছে অ্যান্সার। এবার আপনি ট্রিটমেন্ট করালে কিছুদিন আপনার প্রাণটা ভিক্ষার জায়গা তৈরি হবে, কিন্তু আপনি প্রাণ ফেরাতে পারবেন না। এবার এমন কিছু ক্যান্সার আছে যেগুলো প্রাণের আশঙ্কাটা খুব কম থাকে, তা সেটা বুঝে নিতে হয়। এই বোঝাটা কিন্তু আমি ছকের তার বিয়ের আগেও বলে দিতে পারতাম এবং তাকে বলতাম যে এখন এই মেয়েটার ছকের যে পজিশন, বিয়ে দেবেন না, থেমে যান, পারলে অন্য কোনো পাত্র দেখুন, কারণ এই ছকটা কিন্তু ডিভোর্সের ছক। যদি বাবা মা সচেতন হতো, হ্যাঁ কি বলছেন স্যার, হ্যাঁ ডিভোর্সের ছক, এখানে কেউ আটকাতে পারবে না, বিয়ের পরে ডিভোর্স হবেই হবে, তাহলে আপনি অ্যালার্ট হয়ে যেতেন। তাহলে আপনার কি হতো, প্রথম কথা আপনার অর্থ বাঁচত, আর তো আনন্দ করে যে বিয়েটা দিয়েছিলেন সেই জায়গাটা আনন্দই পরিণত হবে। যদি আপনি যখন আমাকে দেখে বলেন না এই ছকটা ভালো ছক, এই ছকে আপনি আপনার মেয়ে বা ছেলের বিয়ে দিতে পারেন, আপনি সেই জায়গায় এগোন, আপনি দেখবেন আপনার বিবাহিত লাইফ আপনার মেয়ে বা ছেলের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে না। হ্যাঁ সামান্য টুকটাক প্রবলেম হতেই পারে, কিন্তু সেই পরিমাণ হবে না। কেন? কানেকশন বলে দিচ্ছে। তাই বলি সময় বলবান, মানুষ নয়। সময়ের সাথে যারা চলে তারাই জীবনে গেন করে, আর ভুল তখনই করে যখন মানুষ সময়ের সাথে চলতে পারে না। যারা মনে করছেন প্রকৃত ওয়েতে, প্রকৃত জ্যোতিষ, প্রকৃত তান্ত্রিকের কাছে বিচার বিশ্লেষণ করিয়ে ছেলে বা মেয়ের বিয়ে দেব এবং তার সাথে যদি ছেলে মেয়ের কেরিয়ারের ব্যাপার থাকে সেটাও চিন্তা ভাবনা করো, প্রকৃত মানুষের কাছে পৌঁছাবো, তাদের জন্য এই দুটো ফোন নাম্বার। এবার আমার প্রচুর জায়গায় চেম্বার নেই, কলকাতার মধ্যে একটি চেম্বার রাসবিহারী, শুক্রবার দিন করে বসি, দুপুর 2:30 থেকে 5:30। এছাড়াও চুচুড়াতে আছে শনিবার ও রবিবার 10:30 থেকে 12টা অবধি, সকাল 10:30 থেকে দুপুর 12টা, এই অবধি দুদিন পাবেন, শনি রবিবার। এছাড়াও আপনি অনলাইনে যে কোনো জায়গা থেকে দেখাতে পারবেন। এছাড়াও যদি মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার দুর্গাপুর, মাসে একবার বর্ধমান, যে প্রান্তে থাকুন সেখান থেকে আপনাকে বুকিং করেই আসতে হবে। মাথায় রাখবেন সমস্যাটা আপনার, সমস্যার সমাধান করতে হবে আপনাকে। আপনার রোগ হয়েছে, রোগকে সারানোর জন্য আপনি কাছাকাছি কোনো হসপিটালে গিয়ে বা কাছাকাছি কোনো ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাবেন, না আপনি দূরবর্তী জায়গায় ভেলোরের মধ্যে গিয়ে পৌঁছাবেন। কারণ আপনি যদি চান যে ভেলোর আপনার কাছে এসে আপনাকে ট্রিটমেন্টের জায়গায় সহায়তা করবে, তাহলে এটা আপনার ভুল। কারণ আপনার রোগকে সারাতে গেলে আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে, ভেলোর কোনোদিন আপনার কাছে আসবে না। যদি কোনো ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের বিচার বিশ্লেষণের জায়গায় যদি প্রকৃত হতে চান, তাহলে মাথায় রাখবেন সেই ব্যক্তিকে আপনার কাছাকাছি পেলেন, এটা আপনার ভাগ্য। যদি না পান তাহলে আপনাকেই কষ্ট করে তাদের কাছে আসতে হবে। বহু মানুষ কষ্ট করে এসছে তাদের সফলতার জন্য, তারা পেয়েছে। কারণ বলছে স্যার আপনার প্রোগ্রামটা আমার স্যার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ আমি স্পষ্ট কথা বলেন, কারণ আমি বলি স্পষ্ট কথায় কষ্ট নেই। আর আমার মহাশক্তি কবচ সেখানে জয় জয়কার করে দিয়েছে, আর এই জয় জয়কার নিয়ে মানুষের মধ্যে আনন্দিত হয়ে শুধু বলবো সচেতন বোধ থেকে সচেতন হওয়ার জায়গা তৈরি করুন এবং ঠিক সাকসেসের জায়গায় আপনারা একদিন পৌঁছে যাবেন। এই বলেই আজকের মতো অনুষ্ঠান শেষ করব। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।